বিএনপি ক্ষমতায় গেলে বাড়বে কর্মসংস্থান, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, বিশেষ ক্ষমতা আইন বাতিলের প্রতিশ্রুতি, 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বললেন জামায়াত আমির। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। রাজনৈতিক সরকার ব্যবস্থায় আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন নিয়ে শঙ্কা, অর্থ লোপাট বন্ধে দলগুলোর জোরালো অঙ্গীকার দাবি, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকে এক মেরুতে থাকার তাগিদ। এবং সময় বেঁধে দিয়ে বিমান হামলা, গাজায় আশ্রয় কেন্দ্র ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল, যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন, সুপেয় পানির সংকটে স্বাস্থ্যগত বিপর্যয়ের শঙ্কা। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছে আইডি নায়াত। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমবে না, বরং বাড়বে কর্মসংস্থান। ফ্যামিলি কার্ড, জুলাই সনদ বাস্তবায়ন, ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন বাতিল, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি সহ 9 বিষয় অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করছে দলটি। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান জানান, প্রতিহিংসা নয়, সহনশীল রাজনীতির পথে হাঁটতে চায় বিএনপি। তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। কোন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো আইনটি বাতিলের উদ্যোগ নেয়নি। বিনা বিচারে তাকে আটক আদেশ দিতে পারেন। একটা বিশেষ কমিটি আছে, ওই কমিটির সামনে 6 মাসের মধ্যে এটাকে উপস্থাপন করতে হয়। কমিটি যদি অনুমোদন করে তাহলে এটা কন্টিনিউ করবে, আর যদি অনুমোদন যদি না করে তাহলে এটা কন্টিনিউ করবে না আর কি। তো সেখানে দেখা যাচ্ছে যে 6 মাস কেন, 2 বছরের মধ্যেও কিন্তু কমিটির সামনে এটা যাওয়া হয় না আর কি। বিশ্লেষকরা বলছেন, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন সংবিধানের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। তাদের মতে বিএনপির ইশতেহারে 74-এর কালা কানুন বাতিলের ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে সরকারের সুরক্ষা হিসাবে দেখে, যখন বিরোধী অবস্থানে যায় তখন এটাকে নির্যাতন নিপীড়নের একটা উপায় হিসাবে দেখে। তা এই দেখার দৃষ্টিটা যাতে আসলে গণতান্ত্রিক হয়। 74-এ যে এই বিশেষ ক্ষমতা আইন চালু হলো, তো এরপরে কিন্তু প্রতিটি সরকারে কিন্তু তাদের ইশতেহারে, কিন্তু নির্বাচনী ইশতেহারে কিন্তু বলেছে যে তারা ক্ষমতায় গেলে এই বিশেষ ক্ষমতা আইন বাতিল করবে। তারেক রহমান সাহেব বলেছেন যে বিএনপি ক্ষমতা গেলে তারা এটা বাতিল করবেন। তো বিএনপির তো ক্ষমতা যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, তো বাতিল যদি করে এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। ইশতেহারে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যজ্ঞের গুম প্রতিরোধে আন্তর্জাতিক মান বজায় রেখে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিশ্চিত করা হবে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, গঠন করা হবে জুডিশিয়াল কমিশন। প্রকৃত মেধাবী এবং যোগ্য লোক তখনই নিয়োগপ্রাপ্ত হবে যদি পাবলিক সার্ভিস কমিশন যদি তাদের যে সাংবিধানিক যে দায়িত্ব, ওই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করে। ঘাটতিগুলোকে শনাক্তকরণ সাপেক্ষে সক্ষমতা কিভাবে সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে কাজ করা। সরকারি নিয়োগের স্বচ্ছতা ও পুলিশ কমিশন গঠনের ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিশ্লেষকরা বলছেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে, বাস্তবায়ন করতে হবে সংস্কার পরিকল্পনা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বিএনপির নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে সংবিধান সংস্কার। জুলাই সনদ যে আঙ্গিকে সই হয়েছে সেভাবে বাস্তবায়নের কথা বলছে দলটি। উচ্চকক্ষ গঠন হলেও সংবিধানে এক কেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রাখার কথা উল্লেখ করে ইশতেহারে বলা হয়, সংবিধান সংশোধনী, অর্থ বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা ছাড়া অন্যান্য বিল উচ্চকক্ষে পাঠানো হবে। উচ্চকক্ষ কোনো বিল 1 মাসের বেশি আটকে রাখলে তা অনুমোদিত বলে গণ্য হবে। ফারুক ভাই রবিনের রিপোর্ট। 2023 সালে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা রূপরেখার উল্লেখযোগ্য অংশ জড়িয়েছিল সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের প্রস্তাবনা। এমনকি সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতিও তুলে ধরা হয় সে সময়। বছর ব্যবধানে জুলাই অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাপকভাবে আলোচিত হয় সংবিধান সংস্কার প্রসঙ্গ। জাতীয় ঐক্যমত্য কমিশনের ডাকে দলগুলো যেমন এক টেবিলে বসেছে, তেমনি সাংবিধানিক অনেক বিষয় এসেছে বিএনপি সহ বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত। শুক্রবার ঘোষিত বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রথম অধ্যায়ে ঠাঁই পায় সাংবিধানিক সংস্কারে দলটির প্রস্তাবনা। ইশতেহারে বলা হয়, সংবিধান সংস্কারে গত 17 অক্টোবর জুলাই সনদ যে আঙ্গিকে ঐক্যমত্য ও স্বাক্ষরিত হয়েছে সেগুলো সে মতে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গত বছর সই হওয়া জুলাই সনদে অবশ্য বলা হয়েছিল, কোনো রাজনৈতিক দল বা জোট নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। জুলাই সনদে যেসব বিষয়ের নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেসব ইস্যুতে ইশতেহারে নিজেদের অবস্থানও তুলে ধরেছে দলটি।
সংসদে প্রস্তাবিত ১০০ আসনের উচ্চ কক্ষের বিষয়ে বিএনপির ইশতেহারে বলা হয়, অক্ষুণ্ণ থাকবে সংবিধানের এককেন্দ্রিক চরিত্র। নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে দলগুলো। সংবিধান সংশোধনী, অর্থ বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা ছাড়া অন্যান্য বিল উচ্চকক্ষে পাঠানো হবে। উচ্চকক্ষ কোনো বিল ১ মাসের বেশি আটকে রাখলে তা অনুমোদিত বলে বিবেচিত হবে। উচ্চকক্ষে কমপক্ষে 10% নারী সদস্য থাকবেন। তবে সাধারণ নির্বাচনের প্রার্থী তালিকার সময় উচ্চকক্ষের তালিকা প্রকাশের প্রয়োজন হবে না। সংসদে আলোচনা ও জুলাই সনদের ভিত্তিতে নির্ধারিত হবে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা। তবে বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বাইরে রাখতে চায় বিএনপি। ইশতেহারে বলা হয়, কার্যকর নির্বাচন কমিশন গঠনে জুলাই সনদের ভিত্তিতে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন গঠন এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগে প্রয়োজনীয় আইন করা হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সদস্যদের আইন অনুসারে নিয়োগ দিবে সরকার। সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন কোনো ব্যক্তি। একই সঙ্গে প্রধানমন্ত্রীদের সময় থাকতে পারবেন দলীয় প্রধানের পদেও। ইশতেহারে বিএনপির প্রতিশ্রুতি, আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 বিচারপতি থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগে সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আরও শক্তিশালী ও ইখতিয়ার বাড়ানো হবে। সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে রাজধানীতে, তবে প্রত্যেক বিভাগে 1 বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারবেন প্রধান বিচারপতি। অধস্থন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। আইনজীবীদের সংগঠন করা রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার নীতি সমুন্নত রাখবে বিএনপি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, উপরাষ্ট্রপতি পদ তৈরি, সরকারি দলের বাইরে থেকে একজন ডেপুটি স্পিকার মনোনয়ন, সংসদের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে মনোনয়ন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, অগণতান্ত্রিক সংশোধনী বাতিল, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায়পাল নিয়োগ, রাষ্ট্রপতির ক্ষমায় নীতিমালা, জুলাই অভ্যুত্থানকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষার কথা বলা হয় বিএনপির ইশতেহারে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ফেরানো হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। সুশাসন নিশ্চিত করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে ঢাকার বাইরে আজ শেষ সফরে যাচ্ছেন তারেক রহমান। উত্তরাঞ্চলের 3 জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। শুরুতেই যাবেন ঠাকুরগাঁওয়ে। তার সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তর দক্ষিণ বঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে সফর করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিটি জনসভায় কর্মী সমর্থকদের পাশাপাশি ছিল সাধারণ মানুষের ঢল। শেষ নির্বাচনী সফর এবার ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাবেন তারেক রহমান। স্থানীয় নেতাকর্মীরা জানান, শনিবার সকালে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে নেমে প্রথমেই ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির চেয়ারম্যান। হেলিকপ্টারে করে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে নেমে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। সাধারণ নেতাকর্মীদের মধ্যে শুধু নয়, একদম সাধারণ মানুষের মধ্যেও একটা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষ অপেক্ষা করে আছে তিনি আসবেন এবং তিনার কথা শোনার জন্য। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, ভাই কখন আসবে, কয়টার সময় আসবে। এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এজন্য 3 জেলাতেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। তারেক রহমান আসছে, খুশি খুশি লাগছে। নীলফামারীতে সফর, এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের। তারেক রহমান হচ্ছে বাংলাদেশের বর্তমান কি আবেগের নাম। উৎসব ভাব সবার মধ্যে। এই মাঠটা কানায় কানায় পরিপূর্ণ হবে। এদিকে জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর প্রস্তুতি। 1977 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 2001 সালে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া বক্তব্য রাখেন দিনাজপুরের বিরামপুরের সরকারি কলেজ মাঠে। একই মাঠে এবার বক্তব্য দেবেন তাদের বড় ছেলে তারেক রহমান। পাহাড়িয়া ফারজানা, সময় সংবাদ। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি, কথা দিয়ে কথা রাখেনি, তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে জনস্রোত। সভাস্থলে জায়গা না পেয়ে অনেকে অবস্থান নেন পার্শ্ববর্তী ভবন ও ছাদে। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জনসভা ঘিরে এ জনসমাগম।
দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল বিভাগে জামায়াত আমির। শুক্রবার বেলা 12টার কিছু আগে পটুয়াখালীর বাউফলে জনসভায় অংশ নেন তিনি। 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। এর আগে সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। নতুন করে কোনো চোর জন্ম দেব না, লুটেরা জন্ম দেব না। সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এবার বরিশাল বিভাগ সফর করছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ঝালকাঠি ও পিরোজপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। পুরানো বস্তা পচা রাজনীতি আস্থা করে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে বঞ্চিতদের জন্য ব্যয় করা হবে। পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে ফেলেছে। ওটা রাখবো না। ওই পরিবর্তনের আওয়াজ নেই, যুবকরা রাস্তায় নেমেছিল। এদিন বিকেলে নড়াইলে জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে সচেষ্ট থাকবে জামায়াত। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের সরকার গড়তে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। সেই বিজয়ের লড়াই আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। রাতে ফরিদপুরের বোয়ালমারীতে জনসভায় নির্বাচন বানচালের সব অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই স্লোগান শেষ। যার ভোট সেই দিবে। এই ভোটের পরে কেউ যদি হাত পায়, কালো চিল হয়ে আসে, ডানা করে ফেলতে হবে। কোনো কিছু আবার বাইরে নাইরে বরদাস্ত করা হবে না। প্রচারণা শুরু হওয়ার পর থেকে শুক্রবার সর্বোচ্চ 8টি জনসভায় অংশ নেন জামায়াত আমির। এসব জনসভা থেকে গণভোটে হ্যাঁ এর পক্ষেও প্রচারণা চালান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। আজ সিলেটে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন দলটির নেতাকর্মীরা। সিলেট ছাড়াও হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। একের পর এক জনপদ ঘুরে ঘুরে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিটি জনসভায় নামছে জনতার ঢল। নির্বাচনী সফরের অংশ হিসেবে এবার সিলেট সফরে জামায়াত আমির। শনিবার নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। কর্মসূচিকে সফল করে তুলতে ব্যানার ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে জনসভা ও আশপাশের সড়ক। প্রস্তুত করা হয়েছে মঞ্চ, জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ভোটের মাঠে বড় ধরনের প্রভাব পড়বে, এটা আমাদের প্রত্যাশা। বিপুল জনগণ সিলেটের দলমত নির্বিশেষে জনসভায় উপস্থিত হবে। আমাদের স্বেচ্ছাসেবকরা এখানকার শৃঙ্খলার রক্ষা করার জন্য এই জনসভা স্তরে নিয়োজিত থাকবে। ওদের আলাদা বেজ থাকবে, আলাদা টুপি থাকবে এবং তারাও সেখানে নির্দেশের দায়িত্ব পালন করে যাবে। মাঠের চতুর্পাশে আমাদের একটা নিরাপত্তা বলয় থাকবে। পাশাপাশি মঞ্চের আশেপাশে, সামনে, পেছনে বা ডানে বামে সব জায়গাতে আমাদেরকে নিরাপত্তা বলয় থাকবে। এর আগে হবিগঞ্জ ও মৌলভীবাজারের দুটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। সকালের সময় আরও থাকছে। জানুয়ারি থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তৈরি পোশাক রফতানি। 40% প্রবৃদ্ধি হিসাবে চলতি মাসে এসেছে $3 বিলিয়ন অর্ডার। বন্দরের স্থবিরতা নিয়ে উদ্বেগ। আর্থিক প্রতিষ্ঠানে একযোগে লুটপাট চালায় ব্যবসায়ী ও রাজনীতিক। বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও নতুন করে প্রশ্ন উঠছে, আসন্ন রাজনৈতিক সরকার ব্যবস্থায় কতটা সুশাসনে থাকবে এসব প্রতিষ্ঠান। গ্রাহকদের দাবি, নতুন কোনো শকুনের চোখের নজর যেন না লাগে ব্যাংক খাতে। এক্ষেত্রে অর্থ লোপাট বন্ধে রাজনৈতিক দলগুলোর দৃঢ় অঙ্গীকার থাকার কথা বলছেন অর্থনীতিবিদরা। ভবিষ্যতে দায়িত্বশীল ভূমিকা না থাকলে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না বলছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশের ব্যাংকপাড়া খ্যাত রাজধানীর মতিঝিল
সময়ের ব্যবধানে এই পাড়ায় ঢের বেড়েছে চাকচিক্যময় অবকাঠামোর আস্ফালন, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রয়েছে জমাকৃত অর্থ লোপাটের চাপা কান্না আর হাহাকার। মূলত আওয়ামী সরকার 9 থেকে 24 টানা 15 বছরের রাজত্বে ঘুণে ধরা এক খাত হিসেবে পরিণত করে দেশের ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠানকে। হিসেবে সফটওয়্যারে লাখ লাখ কোটি টাকা দেখালেও লুটপাট হয়েছে বিশাল একটি অংশ। কোমর ভাঙা আর্থিক খাতকে সোজা করে দাঁড়িয়ে দেওয়ার ধাপে যখন অন্তর্বর্তী সরকার, তখন দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ নির্বাচন। আসন্ন নির্বাচিত সরকার কতটা হাল শক্ত করে ধরে এগিয়ে যাবে, নাকি রাঘব বোয়ালদের খপ্পরে আবারও নয় ছয়ে পড়বে ব্যাংক নন ব্যাংকের কোষাগার, তা নিয়ে শঙ্কিত গ্রাহকরা। আমরা যদি ব্যাংকে টাকা রাখি, এখন বড় বড় রাঘব বোয়ালেরা যদি টাকাটা তুলে নেয়, তাহলে তো আমরা গ্রাহক, আমরা তো সমস্যার মধ্যে পড়ব। যে সরকারই আসুক, যখন একটা রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে, এই অর্থনৈতিক সেক্টরটা বা ব্যাংকিং সেক্টরটা যাতে সৎ এবং নিরপেক্ষ থাকে। ব্যাংক সংশ্লিষ্টরা মনে করেন দেশ ও অর্থনীতির স্বার্থে নিজ নিজ মেরুতে থাকতে হবে সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জনতা ব্যাংক এই লুটপাটে। খেলাপির যে কালচার তৈরি হয়েছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে, সেখান থেকে বের হয়ে আসতে চাইলে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা ছাড়া কোনো ক্রমেই সম্ভব না। স্বাধীনভাবে কাজ করতে পারে, অবশ্যই ব্যাংকের যে দুর্বল পয়েন্ট যেগুলো আছে, ব্যাংকের দুর্বলতা যেখানে যেখানে আছে, সেগুলো কাটায় উঠতে পারবো আমরা। নির্ধারিত ছকের বাইরে যাবে না ব্যাংক খাত। রাজনৈতিক দলগুলোর কাছে দরকার এমন প্রতিশ্রুতি, মনে করেন অর্থনীতিবিদরা। বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে, তাদের যে সুপারিশমালাগুলো আছে, সেগুলো যাতে পরবর্তী রাজনৈতিক সরকার এটা সচল রাখেন, এটা আমাদের কাছে প্রত্যাশা। সাথে সাথে এটাও আমরা চাইবো যে জনগণের এই প্রত্যাশার সাথে তারা যাতে আসলে কোনো ধরনের বিরূপ কোনো আচরণ না করেন। মেজর যে পলিটিক্যাল পার্টি যারা আছে, তাদের নির্বাচনী ইস্তেহার যেটা, সেই ইস্তেহারের ভিতরে আসতে হবে যে পিছনের ঘাটাঘাটি না করে সামনে কিভাবে যাব নিয়ম মাফিক। প্রতিটি রাজনৈতিক সরকারের আমলেই ব্যবসার নামে কম বেশি লুটপাট হয়েছে আর্থিক প্রতিষ্ঠানে রাখা সাধারণ মানুষের অর্থ। গণ অভ্যুত্থান পরবর্তী আসন্ন নির্বাচিত সরকার আর্থিক খাতের কতটা সুশাসন নিশ্চিত এবং অর্থের সঠিক ব্যবহারের ভূমিকা রাখবে, তার দৃশ্যমান বাস্তবায়ন দেখা অপেক্ষায় সাধারণ মানুষ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে তৈরি পোশাক রফতানি। চলতি মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ রফতানি আয় এসেছে গত জানুয়ারিতে 3.61 বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি 40% প্রবৃদ্ধি হিসেবে চলতি মাসের অর্ডার এসেছে 3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তবে বন্দরের স্থবিরতা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে গার্মেন্টস ব্যবসায়ীদের। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 3.96 বিলিয়ন মার্কিন ডলার রেকর্ড রপ্তানি আয়ের মাধ্যমে 2025-26 অর্থবছর শুরু হলো। পরবর্তী মাসগুলো শুধুই রপ্তানি আয়ের ক্ষেত্রে পিছিয়েছে। প্রতিটি মাসে প্রবৃদ্ধি ছিল নেতিবাচক, তবে জানুয়ারি মাসে 3.61 বিলিয়ন মার্কিন ডলার আয়ের মাধ্যমে যে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে তা কিন্তু নয়। ডিসেম্বর মাসের প্রবৃদ্ধি 14.23% পিছিয়ে থাকার বিপরীতে জানুয়ারি তা কমে 1.35 এসে দাঁড়িয়েছে। এই মাইনাসের দিক থেকে ছিলাম, সেটা একটু কিছু অংশ কমে আসছে। আশা করি আমরা ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এক্সপোর্টের ধারাবাহিকতাটা যদি ঠিক থাকে, তাহলে আমরা অলমোস্ট ওভারকাম করতে পারবো লাস্ট সিজনের মতো। বায়ারও আমাদেরকে হোপ দিচ্ছে, মানে ইলেকশন শেষ হয়ে গেলে তারা অর্ডারগুলো প্লেস করবে। আশা করি আমরা যে ধারাবাহিকতাটা আছে সেটা পুনরুদ্ধার করে ভালোভাবে আমরা চালিয়ে যেতে পারবো। যে অর্ডারগুলো পাবো সেগুলো কিন্তু আমরা মার্চ, এপ্রিল, মে পর্যন্ত আমরা এই সিজনটাও কিন্তু আমরা কাভার দিতে পারবো। গার্মেন্টস ব্যবসায়ীদের তথ্য মতে 4 মৌসুম নির্ভর গার্মেন্টস ব্যবসায়ী স্প্রিং ও সামার মৌসুমে রপ্তানি আয় তুলনামূলক বেশি আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। চলমান স্প্রিং মৌসুমে প্রস্তুতকৃত পণ্য জানুয়ারি পার হয়ে পুরো ফেব্রুয়ারি মাসেই চলবে শিপমেন্ট। তেমনি মার্চ থেকে শুরু হওয়া সামার সিজনের কাঁচামাল কারখানায় আসতে শুরু করেছে, কিন্তু এর মাঝে শুরু হয়েছে বন্ধ ধর্মঘট সহ নানামুখী জটিলতা। সামার প্রোডাকশনে যাই, অর্ডার প্লেসমেন্টগুলো বেসিক্যালি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অনওয়ার্ড শুরু হয়। উইন্টার সিজনের বেসিক্যালি প্রোডাক্টগুলো হয় হেভি জ্যাকেট, হেভি উইন্টার ওয়্যার। সামারে আমরা প্রোডাকশন করি বেসিক্যালি ইন লাইট ওয়েট প্রোডাক্ট লাইক টি-শার্টস, শর্টস অ্যান্ড
other light jackets. অর্ডারের পরিমাণ কিছুটা বাড়লো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানামুখী জটিলতায় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো আস্থা রাখতে পারছে না বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। এর মধ্যে টানা 5 দিন ধরে কর্মবিরতি পালন করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। তার জের এসে পড়েছে তৈরি পোশাক রপ্তানিতে। বাংলাদেশের আসলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উপরে আমাদের কাস্টমারদের খুব একটা বেশি আস্থা এখন নেই। এখন সার্বিকভাবে আমরা অনেক সময় টাইম ফ্রেমে ডেলিভারিও করতে পারছি না। বন্দরের বিষয়টা আমাদের জন্য সাংঘাতিক একটা খারাপ বার্তা গেছে। এই বন্দর 5 দিন বন্ধ থাকা, দেশের অর্থনীতিটাই মূলত বন্ধ। তো পুরো অর্থনীতিকে জিম্মি করার মতো অবস্থা যদি একটা দেশে থাকে, সে দেশের প্রতি বিদেশি কাস্টমারদের আস্থা থাকার কোনো কারণ নেই। তো এই অবস্থায় বন্দর পরিস্থিতি স্বাভাবিক সমাধান করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো বিকল্প দেখছে না বিজিএমইএ। এরই মধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠি দিতে শুরু করেছে সংগঠনটি। ধীরে ধীরে অর্ডার বাড়তেছে। যদি এই ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হয় তাহলে বায়ারদের কনফিডেন্ট ফিরিয়ে আনতে হবে। এর জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রাখতে হবে আমাদেরকে। এরপরে সামনে নির্বাচন, এরপরে হচ্ছে আমাদের যে আপনার পোর্টের যে এখন যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। বায়াররা যদি কনফিডেন্ট হারায় ফেলে তাহলে তো তারা এখানে আসবে না। এখানে 2024-25 অর্থ বছরের 7 মাসে 23.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলো। চলতি অর্থ বছরের একই সময়ে রপ্তানি হয়েছে 22.98 বিলিয়ন মার্কিন ডলার। সে অনুযায়ী প্রবৃদ্ধি পিছিয়েছে 2.43%। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে। টি-20 বিশ্বকাপ শুরু আজ। বাংলাদেশ না থাকায় কলকাতায় আগ্রহে ভাটা। 68,000 দর্শক ধারণ ক্ষমতার ইডেন গার্ডেন্সে টিকিট বিক্রি হয়নি 21,000-ও। স্থানীয় বাজারে কমেছে ডাল ছোলার দাম, যা নিয়ে সন্তুষ্ট ভোক্তারা। বিক্রেতারা বলছেন স্বাভাবিক সরবরাহের সুফল পাচ্ছেন ক্রেতারা। তবে নির্বাচনী উত্তাপে এখনও বেশ ঠান্ডা রমজান কেন্দ্রিক বেচাকেনা। অন্তরা সেনের রিপোর্ট। রমজান এলে যে কয়টি পণ্যের চাহিদা বাড়ে চোখে পড়ার মতো, তার মধ্যে প্রথম দিকে থাকে ডাল, ছোলা, বেসনের নাম। বাড়তি চাহিদা মেটাতে দাম বৃদ্ধির অভিযোগও তোলেন ভোক্তারা। তবে এবার এখন পর্যন্ত কিছুটা স্বস্তির খবর দিচ্ছেন রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা। তাদের হিসাবে বর্তমানে ভালো মানের প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। গত বছর এ সময় যা বিক্রি হয়েছে 100 টাকায়। বছর ব্যবধানে কমেছে ছোলার ডালের দামও। 1 কেজি মুগ ডাল কিনতে গুনতে হচ্ছে 100 থেকে 140 টাকা। গত বছর রমজানের আগে এই ডাল কেনাবেচা হয়েছে 115 থেকে 160 টাকায়। রমজানের আগে ডালের নিম্নমুখী বাজার দরে সন্তুষ্টির কথা জানান বাজারে আসা ভোক্তারা। দাম এখন কন্ট্রোল আছে, দাম বেশি নেই। দাম তো মোটামুটি ভালোই আছে। পরিবেশ পরিস্থিতি যদি এরকম থাকে, আশা করতেছি যে এবার রমজানের বাজারটা ভালো থাকবে। গতবার তো লাগামহীন বাজার ছিল, যে ক্ষেত্রে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কিছু ছিল না। এখন মোটামুটি স্বাভাবিক অবস্থা আছে। ডালের পাশাপাশি ইফতার সামগ্রী তৈরিতে চাহিদা বেড়ে যাওয়া বেসন বর্তমানে বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে। গত বছর যা ছিল 100 থেকে 160 টাকা। বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকায় সুফল পাচ্ছেন ক্রেতারা। তবে নির্বাচনী ডামাডোলে এখনো বাজারে লাগেনি রমজানের বেচাকেনার ছোঁয়া। রমজানের যে পণ্যগুলা, বিশেষ করে ছোলা, খেসারি, ডাবলি, সয়াবিন তেল, চিনি, প্রত্যেকটা মালের সরবরাহ গেছে বছরের তুলনায় ভালো, দামও কম আছে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বিক্রি একদম খুবই নগণ্য। এখনো যে রমজানের যে একটা বিক্রি, যে একটা আমেজ, আর বিশেষ করে আমাকে কিছু জায়গায় সরবরাহ ছেড়ে গেছে বা এখন আর অল্প কয়েকদিন বাকি, ওই হিসাবে আমরা বিক্রি খুবই একদমই সংকট। তবে বাজারে বছর ব্যবধানে কিছুটা বেড়েছে মসুর ডালের দাম। গেল বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রতি কেজির দাম 105 থেকে 140 টাকা থাকলেও এবার তা বিক্রি হচ্ছে 80 থেকে 160 টাকা কেজি দরে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। খান জাহানের স্মৃতি বিজড়িত বাগেরহাটে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। চায়ের দোকানে চলছে চুলচেরা বিশ্লেষণ। মাদকমুক্ত সমাজ, স্বাস্থ্য খাত ও অবকাঠামোগত উন্নয়নের দাবি উপকূলের মানুষের। এছাড়া সামাজিক নিরাপত্তা সহ কর্মসংস্থান চায় সাধারণ মানুষ। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন আমিনুল ইসলামের ক্যামেরায় রিপোর্টার মোহাম্মদ আলী আকবর টুটুল। আমি আছি বাগেরহাট সংসদীয় 2 আসনের পৌরসভার লঞ্চঘাট এলাকায় চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া মানুষের প্রত্যাশার কথা জানাবো।
আমরা কিন্তু প্রত্যাশা হলো এমন একজন ব্যক্তি আসুক বা আমাদের মাঝে। আমরা চাই যে আমাদের একটা হাসপাতাল এবং আমাদের মনে করেন যে একটা বাচ্চা কাচ্চা দূরে যাইতে হয় লেখাপড়ার জন্য, এটা যাতে না যেতে একটা ভার্সিটির মতো একটা জায়গা নিয়ে আমাদের এরকম একটা বাচ্চা কাচ্চা সুযোগ দেখ এবং আমাদের এরকম একটু পাশে থাকে এরকম একটা ব্যক্তি চাই। টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ চাই আমরা তাদের কাছে। যেই আমাদের সংসদীয় আসনের এমপি হোক না কেন, তার কাছে আমার দাবি থাকবে যেন এখানে এমন একটি শিল্প কারখানা তৈরি করা হোক যাতে ইয়াং জেনারেশন এবং বেকারত্বটা দূর হয়। রাস্তাঘাট উন্নয়ন আমি চাই। এই ভৈরব নদীটা দূষণ হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেকেই ময়লা ফেলছি। আমি চাচ্ছি দূষণমুক্ত একটা নদীর পরিবেশ চাচ্ছি। দেশটা সুন্দর হয়ে চলুক, সবাই শান্তিতে থাকুক, ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আমরা এটাই চাই। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। ৮ ঘন্টার সময় বেঁধে নিয়ে খান ইউনিসে আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই দিনে গাজা সিটির জৈতুন এলাকাতেও হামলা চালায় দখলদাররা। এ অবস্থায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন গাজা সিটির বাসিন্দারা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এরপর এলাকাটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাসিন্দারা জানান, হামলার শিকার ভবনটি স্থানীয় একটি স্কুলের বিপরীত পাশে অবস্থিত, যেখানে আশ্রয় নিয়েছিলেন উপত্যকাটির বাস্তুচ্যুত মানুষ। ৮ ঘন্টার মধ্যে বাড়িটি খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। এরপরই সেখানে হামলা করা হয়। একই দিন গাজা সিটির জৈতুন এলাকাতেও একটি ভবনে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কোনো ধরনের প্রমাণ ছাড়াই সেখানে হামাসের অবকাঠামো ছিল বলে দাবি করে দখলদাররা। তবে হামলার আগে ভবনটি খালি করায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে গেল অক্টোবরে হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে গাজা সিটিতে তীব্র হচ্ছে পানির সংকট। প্রধান সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো মানুষ নিরাপদ পানির উৎস পাচ্ছেন না। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শহরের 85% বেশি এলাকায় নিয়মিত পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, নিরাপদ পানির সংকট দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ, যাদের বেশিরভাগই হাউথি আন্দোলনের সমর্থক। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে শহরের সাবিন স্কোয়ারে সমবেত হন তারা। এ সময় গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। এবার খেলার খবর। টাইগারদের অনুপস্থিতিতে কলকাতায় বিশ্বকাপ নিয়ে আগ্রহে ভাটা। 68,000 দর্শক ধারণ ক্ষমতার ইডেন গার্ডেন্সে নাকি টিকিট বিক্রি হয়নি 21,000-ও। কাউন্টারগুলোতে নেই চিরচেনা লম্বা লাইন। কলকাতায় অনুষ্ঠানীয় ম্যাচগুলো নিয়ে দর্শকদের আগ্রহ নেই বললেই চলে। মূলত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি সরাসরি প্রভাব ফেলেছে ইডেনের টিকিট বিক্রিতে। তাছাড়া ইডেনে ভারতের ম্যাচ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আর মাত্র কয়েক ঘন্টা পর পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। কিন্তু মাঠের বাইরে অস্থায়ী টিকিট কাউন্টারগুলোতে তেমন নেই ভিড়। কাউন্টারগুলোতে যে কজন টিকিট কিনতে এসেছেন তাদের চোখ মুখে আক্ষেপ স্পষ্ট। শুধু বাংলাদেশ না থাকাই নয়, বরং কলকাতাবাসীর আরও একটি বড় ক্ষোভ, এই বিশ্বকাপে নিজেদের দেশের কোনো ম্যাচই পড়েনি ইডেন গার্ডেন্সে। মোস্তাফিজুরকে যখন বাদ দেওয়া হলো, নেওয়ার পরেও সেই জায়গাতেও আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেখানেও তাকে নিয়ে নোংরামি হলো, শাহরুখ খানকে নিয়ে নোংরামি হলো। এটা কিন্তু খুব একটা আশা করা যায় না যে এত বড় ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা ইন্ডিয়ার বড় কোনো ম্যাচ নেই এখানে। একটা দুঃখ আমাদের যে আমাদের এই কলকাতার মধ্যে একটাও ইন্ডিয়ার ম্যাচ দিল না। এটা বিসিসিআই এর তরফ থেকে মানে এরকম আশা ছিল না। মুস্তাফিজ ইস্যু থেকে শুরু হওয়া বিতর্ক এখন পৌঁছেছে আরও গভীরে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের স্তরে। কেউ কেউ বলছেন, বাংলাদেশের বাদ পড়ার পেছনে ক্রিকেটের চেয়েও বড় প্রভাব ফেলেছে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন। পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ক্রিকেট কার্যত কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। উঠেছে বিতর্ক, জানিয়ে মুখ খুলতে রাজি নন অনেক কলকাতাবাসী। খেলার মাঠের সাথে রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়। বাংলাদেশে একজন ক্রিকেটার নিয়েছিল বলে শাহরুখ খান দেশদ্রোহী হয়ে গেল। জানি না এই যে খেলার পরিবেশের মধ্যে, কালচারাল পরিবেশের মধ্যে
ধর্মকে টেনে আনা, রাজনীতিকে টেনে আনা, এটা আমরা ভালো চোখে দেখছি না। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে যে চেনা ছবি থাকে, শুক্রবার দিনভর ইডেন গার্ডেন্সের পরিবেশ কিন্তু ভিন্ন কথাই বলছে। বাংলাদেশিন বিশ্বকাপ, ভারতীয় ম্যাচ ইন ইডেন, এই দুই মিলিয়ে প্রশ্ন উঠেছে, ক্রিকেট কি এখনো শুধু খেলা, নাকি ধীরে ধীরে তা হয়ে উঠছে রাজনীতির ময়দান? ফাঁকা ক্রিকেট কাউন্টার, ইডেনের গেটগুলোর নীরব প্রহর গোনার দৃশ্য একেবারেই অচেনা। এখন দেখার শেষ পর্যন্ত ভক্তদের ভিড় কত শতাংশ উপস্থিতি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের এই ক্রীড়া অনুষ্ঠান শুরু করতে পারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। আরও একটা সাফ জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনালের মঞ্চে লাল সবুজের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। লিগ পর্বে তাদের বিপক্ষে জয় তুলে দেয়ায় আত্মবিশ্বাসী পিটার বাটলারের দল। নেপালের পোখরায় ম্যাচটি শুরু হবে বিকেল 3:15টায়। দুর্বার, অপ্রতিরোধ্য এই বিশেষণগুলো যেন দেশের নারী ফুটবলারদের জন্যই, যার আরও একটা ডিসপ্লে হিমালয়ের অন্নপূর্ণার পাদদেশে নেপালের পোখারায়। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে সেখানে যা করছে আলপি আক্তাররা, তাতে রীতিমতো স্তব্ধ প্রতিপক্ষরা। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 18 গোল করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভুটান দুর্বল হলেও শক্তিশালী ভারত আর নেপালকে গুনে গুনে দিয়েছে 6 গোল। টুর্নামেন্টে নিজেদের স্পষ্ট ফেভারিট হিসেবে প্রতিষ্ঠা করে ফাইনালের মঞ্চে বাংলাদেশ আবারও পেয়েছে ভারতকে। দলকে চাপমুক্ত রাখতে ফাইনালের আগে দিনটায় ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফের নারী উইং চেয়ারম্যান। নানাভাবে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন লাল সবুজ প্রতিনিধিদের। তার বিশ্বাস, ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখবে বাংলাদেশ। আমাদের এজ লেভেল রেজাল্ট কিন্তু নতুন না, আমাদের এজ লেভেল রেজাল্টের ধারাবাহিকতা আছে। আর এই ধারাবাহিকতার কারণেই কিন্তু আমরা দুবার 2022, 2024-এ আমরা পরপর সাব চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের মেয়েরা ফুটসালেও চ্যাম্পিয়ন হয়েছে। আগামীকাল ফাইনাল, আমার বিশ্বাস যে মেয়েরা কালকে খুব ভালো খেলবে এবং ইন্ডিয়ার এগেনস্টে ভালোভাবে জিতে চ্যাম্পিয়ন হবে। পোখারার বাজে মাঠ ব্যাপকভাবে ভুগিয়েছে বাংলাদেশকে। অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন বেশ কয়েকজন ফুটবলার। ফাইনালে তাদের মাঠে নামা নিয়েও রয়েছে সংশয়। ফুটবলারদের বিশ্রামে রাখতে গেল ম্যাচে 7-8টা পরিবর্তন আনেন কোচ। তবে আরও একটা শিরোপা জয়ের আগে কোনো অজুহাতি দাঁড় করাতে চান না ব্রিটিশ জেন্টলম্যান। ভারত কিভাবে খেলবে সে বিষয়ে আমার বেশ ভালো ধারণা আছে। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। যা হয়েছে তা তো হয়েই গেছে, সব পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে আমাদের এই ম্যাচে নামতে হবে। তবে এটাও খেয়াল রাখতে হবে যাতে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী না হই। সবশেষ সাফের এই আসরে যৌথভাবে চ্যাম্পিয়ন ভারত বাংলাদেশ। পারফরমেন্স দিয়ে এবার ফাইনালের মঞ্চে দুদল। শিরোপা নিয়ে দুই অধিনায়ক এমন হাস্যোজ্জ্বল ফটো সেশনে অংশ নিলেও এবার আর শিরোপা ভাগ করতে চায় না কেউই। এস.এম. ইকবাল, সময় সংবাদ। সকালের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আর একবার। বিএনপি ক্ষমতায় গেলে বাড়বে কর্মসংস্থান, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, বিশেষ ক্ষমতা আইন বাতিলের প্রতিশ্রুতি, 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বললেন জামায়াত আমির। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।